মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আরও একটি ভৌতবিজ্ঞানের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব গ্যাসের আচরণের মূল ফোকাস কোন কোন জায়গাগুলো সেগুলো দেখব। তোমরা যারা সারা বছর নিয়মিত পড়াশোনা করে এসেছো তারা অবশ্যই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দেখছি সেগুলো তোমাদের রেডি আছে কিনা অবশ্যই দেখে নিও, এবং যাদের পড়াশোনার একটু খামতি থেকে গেছে বলে এখন মনে হচ্ছে যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই তোমরা কভার করে যাও, একটা প্রশ্ন যেন ছিল না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নই মাধ্যমিকে আসার মতো। এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচএ এবং বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপরে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তাই কোনোভাবে সাজেশন নিয়ে কিন্তু সমস্যা হবে না। যে সাজেশনগুলো দেবো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকে আসার মতো প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু মিস করো না। মাধ্যমিকে তোমরা সরাসরি এখান থেকে কমন পাবে। দেখো 8 নম্বর 80, 3টে শর্ট প্রশ্ন আর একটা 2 নম্বরের একটা 3 নম্বরের, 1 নম্বরের 2 নম্বরের 3 নম্বরের 3 রকম প্রশ্ন আমি সাজেশন বলে দেবো এবং কি পরীক্ষায় পড়বে কীভাবে পড়বে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তাহলে সরাসরি আমরা প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো 1 নম্বরে প্রথম একটা প্রশ্ন, রিসেন্ট টাইমে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে। তোমাকে বলে দিল 4 গ্রাম হাইড্রোজেনের জন্য পিভি এর মান কত হবে, পিভি সমান কত হবে। দে অনেকগুলো অপশান থাকবে। আমরা কি জানি পিভি সমান এনআরটি, তাহলে যে অপশনগুলো থাকবে দেখবো আরটি দিয়েই থাকবে। তাহলে আমাকে কেবলমাত্র এন এর মানটা বার করতে হবে, এন মানে কত মোল আছে। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত আমাদের সেটাই মূল বিষয়। তাহলে মোল সংখ্যা যখন বার করতে হয় আমরা কি জানি, এন সমান ডাব্লিউ/এন আরটি। তাহলে এখানে ডাব্লিউ কত 4 গ্রাম, তাহলে উপরে হয়ে গেল 4 আর নিচে এম কত, হাইড্রোজেন আণবিক ভর 2 আরটি, তাহলে 2 আরটি। যদি বলে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য পিভি সমান কত, অপশানে দেখবে 2 আরটি দেওয়া থাকবে। বা এভাবে জিজ্ঞাসা করতে পারে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কেমন হবে। তাহলে পিভি তখন সেটা তোমাকে পুরোটা লিখতে হবে, পিভি সমান 2 আরটি। এটা তোমাকে যে 1 নম্বরের দুটো থাকে অতি সংক্ষিপ্ত সেখানে দিয়ে দিতে পারে, সেখানে দিলে এভাবে দেবে যে আদর্শ গ্যাসের সমীকরণটা লেখো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য কি হবে। যদি এমসিকিউর ক্ষেত্রে দেয় সরাসরি তোমাকে এই অপশনগুলো দিয়ে দিবে 2 আরটি, 4 আরটি, 0.5 আরটি, এইভাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বরে তোমাদের কনফার্ম আসছে, এটা ভেবে নিয়ে তোমরা এগিয়ে যাও। তাহলে হলো একটা টাইপ। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বয়েলের সূত্র রয়েছে এবং বয়েল এবং যে চার্লস, এই চার্লসের সূত্রের ধ্রুবক পদগুলো কি কি অবশ্যই তোমরা দেখে রাখবে। এটা মাথায় রেখো, বয়েল বা চার্লস দুটোর ক্ষেত্রেই যে গ্যাসের ভর বা মাস সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে স্থির থাকবে। তাহলে বাকি একটা করে যেটা স্থির থাকে তোমাদের মনে রাখার জন্য একটা আমি শর্ট ফর্মুলা বলছি। চাচা বিটিএস, চাচা বিটিএস মানে চার্লসের চাপ, বয়েলের টেম্পারেচার স্থির। একদম মনে রাখা সহজ টেকনিক। বিটিএস বয়েলের টেম্পারেচার স্থির, চাচা চার্লসের চাপ স্থির। তাহলে চাচা বিটিএস এর ফ্যান, এটা মাথা নিয়ে এগোও। চাচা বিটিএস এর ফ্যান, চার্লসের চাপ, বয়েলের টেম্পারেচার স্থির, আর ভর দুটোর ক্ষেত্রে স্থির। তাহলে তোমরা যদি বলে বয়েলের সূত্রে কি কি রাশি ধ্রুবক, গ্যাসের ভর এবং বয়েলের টেম্পারেচার স্থির হবে, তাহলে তাপমাত্রা, ভর এবং তাপমাত্রা। চার্লসের ক্ষেত্রে চাচা, চার্লসের চাপ, চাপ এবং ভর। তাহলে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের যে গ্রাফ রয়েছে, এরপরে তোমাদের গ্রাফ থেকে একটা 1 নম্বরের প্রশ্ন পড়ে। তো কি গ্রাফ, যে বয়েলের সূত্র রয়েছে, বয়েলের সূত্রে তাহলে পি এর সাথে ভি এর গ্রাফ এবং ভি এর সাথে টি বা টি, এটা ডিগ্রি সেলসিয়াসে, এটা কেলভিনে। এই দুটো গ্রাফের মধ্যে তোমাদের একটা গ্রাফ পড়বে, 1 নম্বরের পরীক্ষায় পড়বে। গ্রাফগুলো অবশ্যই তোমরা দেখে দেবো, কোনোভাবে কিন্তু মিস করা যাবে না। পিভি এর যে গ্রাফ সেটাও দেখে নেবে, এটা সমপরাবৃত্ত হবে। ভিটি এর যে গ্রাফটা রয়েছে সেটা একটা ক্ষেত্রে এরকম আর একটা ক্ষেত্রে দেখবে এরকম। কেন, এটা যদি আমি টেম্পারেচার দিই
টি ডিগ্রি সেলসিয়াস বা টি কেলভিন, এটা আয়তন। তাহলে আয়তন টি সমান কত, কেলভিন স্কেলে 0 কেলভিনে শূন্য হয়ে যায়, তাহলে এখানে কিন্তু টেম্পারেচারের মান 0। তাহলে এটা হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে গ্রাফ। এটা -273 ডিগ্রি সেলসিয়াস মাইনাসে, তাহলে এখানে কিন্তু আয়তনটা 0 হবে সেলসিয়াস স্কেলে। তাহলে এটা সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা রয়েছে তার সঙ্গে ভি এর গ্রাফ, আর নিচেরটা কেলভিন স্কেলে যে তাপমাত্রা রয়েছে তার সাথে ভি এর গ্রাফ। আর পি ভি এর রেখাচিত্র কেমন হয়, এটা যদি পি ধরি, এটা ভি, এটা একটা সমপরাবৃত্ত হয়। আরও একটা দিতে পারি, তাহলে কারণ এর দুটো হওয়ার কারণ কি, এখানে তাপমাত্রা স্থির থাকে, তাহলে তখনই তাপমাত্রা বাড়াবো সেটা আস্তে আস্তে দূরের দিকে যেতে থাকবে। তাহলে এটার তাপমাত্রা কম, এটার তাপমাত্রা বেশি। এই দুটো রেখা বা একটা রেখাকে যদি বলো, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এর তাপমাত্রা সমান, এই জন্য একে বলা হচ্ছে সমষ্ণ রেখা, অর্থাৎ উষ্ণতা সব জায়গায় সমান থাকে। তবে এক্ষেত্রে কিছু চালাকি করে প্রশ্ন করতে পারে, যদি বলে তোমাকে পিভি এর সাথে ভি এর গ্রাফ, সেক্ষেত্রে কি হবে, পিভি কিন্তু কনস্ট্যান্ট বয়লের সূত্র অনুযায়ী, তাহলে ভি এর মান তুমি যাই করো না কেন, বা ভি করো বা পি করো বা 1/v করো বা 1/p করো, যাই করো, যেটাই পরিবর্তন করো, পিভি এর মান কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটা এরকম একটা গ্রাফ হবে। তিনটে গ্রাফ বললাম, গ্রাফ তিনটে অবশ্যই দেখো, 1 নম্বর তোমাদের কনফার্ম পড়বেই। গ্রাফ থেকে 1 নম্বর, পিভি সমান এনআরটি সমীকরণ থেকে 1 নম্বর, দুটো তোমরা প্রশ্ন কনফার্ম কমন পাবে, এটা দেখে নিও। এরপরে অ্যাভোগাড্রো কনসেপ্ট থেকে একটা প্রশ্ন পড়ে, এই যে প্রশ্নটা রয়েছে অ্যাভোগাড্রোর যে কনসেপ্ট থেকে, এবার অ্যাভোগাড্রোর যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের 1 নম্বরে একটা প্রশ্ন পড়ে, সেটা তোমার এমসিকিউ বা অতি সংক্ষিপ্ততে যদি না পড়ে, এই যে 3 নম্বর প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু 1+2 আকারে কনফার্ম তোমাদের পড়বেই। তাহলে অ্যাভোগাড্রো কনসেপ্টটা কি ছিল, অ্যাভোগাড্রো এটাই বলেছিল যে উষ্ণতা এবং চাপ যদি সমান থাকে দুটো গ্যাসের ক্ষেত্রে, তাহলে তাদের আয়তন যেটা থাকবে, আয়তন যদি সমান থাকে তাহলে তাদের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে যদি একই চাপ এবং তাপমাত্রায় 100 ml নাইট্রোজেন গ্যাসের মধ্যে যে সংখ্যক অণু থাকবে, 100 ml অক্সিজেন গ্যাস বলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলো, সবার মধ্যে কিন্তু একই পরিমাণে অণু সংখ্যা বর্তমান থাকবে। তাহলে স্থির চাপ এবং উষ্ণতায় যে আয়তনের যে অনুপাত হবে সেটাই কিন্তু তার অনুসংখ্যার অনুপাত হবে, এটা মাথায় রেখো। আয়তনের যে অনুপাত সেটাই কিন্তু অনুসংখ্যার অনুপাত হবে। এখান থেকে একটা ধারণা থেকে প্রশ্ন পড়বে। তোমরা যদি উদাহরণসহ আমি বলি, নর্মালি যে 1 লিটার CO2 গ্যাস আছে আর 3 লিটার O2 গ্যাস আছে, এদের মধ্যে অনুসংখ্যার অনুপাত কত হবে, কি বললাম, যেটা এদের স্থির তাপমাত্রা এবং চাপে যদি বলে আয়তনের যে অনুপাত সেটাই কিন্তু এদের অনুসংখ্যার অনুপাত হবে। তাহলে 1 লিটারের 1:3, এটা হবে উত্তর। এই কনসেপ্ট থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন পড়বে, এমসিকিউ এর অতি সংক্ষিপ্তে পড়ে না, যেটা পড়ে 3+1 যেখানে থাকে সেখানে এই কনসেপ্টের একটা 1 নম্বর কনফার্ম আসবে, এটা ভেবে নাও। এরপরে আরেকটা ছোট্ট কনসেপ্ট রয়েছে যেখান থেকে তোমাদের ইদানিং কিছু প্রশ্ন দিচ্ছে। যেমন তোমাকে নর্মালি যদি আমি উদাহরণে বলি, 300 কেলভিন উষ্ণতা আর 30 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে কোনটা বড়, তাহলে সবার প্রথমে আমি কি করব, ডিগ্রি সেলসিয়াসটাকেও কেলভিন স্কেলে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো ডিগ্রি সেলসিয়াস থেকে স্যার কীভাবে কেলভিন নিয়ে যাবো, এটা মাথায় রাখবে। যে কোনো ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো টি ধরছি, টি ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিনে T+273 কেলভিন। তাহলে এটা কত হলো, 273 + 30 মানে 303 কেলভিন। তাহলে কোনটার উষ্ণতা বেশি, 30 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে একটা 1 নম্বরের পড়ার সম্ভাবনা প্রচণ্ড। নর্মাল কিছু প্রশ্ন রয়েছে, চাপের যেমন এসে একক কি, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এবার একটা প্রশ্ন আসে, কত উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সবাই জানে স্যার 0 কেলভিন, হ্যাঁ, তিনটে মনে রাখতে হবে। তাহলে আয়তন যেটা রয়েছে সেই ভিটা কত উষ্ণতায় শূন্য হবে, তাই 3টে স্কেলে তোমাদের মাথায় রাখতে হবে। কেলভিন স্কেলে কত হলো, 0 কেলভিন, সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে দেয় না, তবু আমরা মাথায় রাখবো কত হয়, -459 পয়েন্ট সামথিং থেকে, সেটা দিচ্ছি না, ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে, 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস আর -459 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 1 নম্বরে যে প্রশ্নগুলো বললাম, আশা করি এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন পাবে, একটাও বাইরে যাবে না। 3টে তো কনফার্ম, এখানেও একটা দিয়ে দেয়, 4টে এখান থেকে সরাসরি কমন পাবে তোমরা। এরপরে 2 নম্বরে কিছু প্রশ্ন দেবো, 2 নম্বরেরটা খুব সহজ, একটু অপেক্ষা করো।
ঠিক আছে, তাহলে 2 নম্বরের প্রশ্নতে কি পড়ে? 2 নম্বরের প্রশ্নে তোমাদের গাণিতিক সমস্যা পড়বে এবং সেটা অপশান দেওয়া থাকবে, অর্থাৎ দুটো থাকবে 2 নম্বরের, দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে। দুটোই কিন্তু গাণিতিক সমস্যা অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেগুলো থাকবে। এবার কোথা থেকে থাকবে এটা মাথায় রেখো, পিভি সমান এনআরটি, এই যে ইকুয়েশন, এখান থেকে একটা কনফার্ম তোমাদের পড়বে। পিভি সমান এনআরটি ইকুয়েশন সরাসরি পড়বে, এটা মাথায় রাখবে। এই ইকুয়েশন থেকে যে প্রশ্ন পড়বে সেখানে কিন্তু প্রশ্নের পাশে যে আর এর মানটা দেওয়া থাকবে, তাহলে আর এর মান যে প্রশ্নতে দেওয়া থাকবে পাশে, তুমি এটা মাথায় রাখবে। সঙ্গে সঙ্গে আমি সূত্রটা লিখে দিলাম, পিভি সমান এনআরটি। দেখবে এখান থেকে তোমার যে কোনো 4টে রাশির মান বলে দেবে, যে কোনো একটা বার করতে হবে, খুব সহজে তোমরা বের হয়ে যাবে। এরপরে আরেকটা আছে, আরেকটা অঙ্ক তো কোথা থেকে দেয় ওরা, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চার্লসের সমন্বয় সূত্র, 3টে থেকে কিন্তু ওরা দিচ্ছে প্রশ্ন। কিন্তু আমরা কি করব, যেটা সমন্বয় সূত্র রয়েছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটাই আমরা করব। এটাই করব যখন ওরা চাপটা স্থির বলে দেবে, তাহলে P1 সমান কি, যদি চাপ যদি স্থির বলে দেয় তাহলে P1 সমান P, P2 সমানও কিন্তু P, পরবর্তীকালে তাহলে P টা কেটে যাচ্ছে, তাহলে V1 বাই T1 সমান V2 বাই T2 সরাসরি হয়ে গেল। তাহলে মেন ইকুয়েশনটা তুমি যদি এটা লেখো, কেউ কিন্তু নাম্বার কাটতে পারবে না। মেন ইকুয়েশন এটা লিখে P1 সমান P, P2 সমান P লিখে দেখবে V1 বা T1, V2 বা T2 যে কোনো একটা বার করতে দেবে, সেটা ইকুয়েশন ধরে পরপর মান বসাবে, সুন্দর করে চলে আসবে। এটা মাথায় রাখবে এখানে, যে এককগুলো ব্যবহার করছো, এককগুলো এসআই করলে সবগুলো এসআই, যদি সিজিএসএ করো সবগুলো সিজিএসএ করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা, একক লিখতে কেন কোনো রকম ভুল না হয়। তুমি 2 নম্বরে কষ্ট করে অঙ্কটা করলে, একক যদি না লিখো স্যার কিন্তু 1 নাম্বার কেটে নেবে, প্রচণ্ড সমস্যা। তাহলে অঙ্কটা তোমাদের কনফার্ম পড়বে। কোনো ছেলে যদি ভাবো বা কোনো মেয়ে যদি ভাবো যে স্যার আমি অঙ্ক করব না, আমার সমস্যা আছে, একদম না, 2 নম্বর তোমার মিস হয়ে যাবে। একদম অতি সূক্ষ্ম সাধারণ একটা সূত্র, যে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি, এখান থেকে একটা অঙ্ক তোমাদের কনফার্ম পড়বে, দেখে নাও, মান বসাবে, পেরিয়ে যাবে। বাট একটা জিনিস শেখালাম, যে এন এর মানটা 2 ক্ষেত্রে বসাবো। এন এর মানটা কিভাবে বসাবো, যদি ভর বলে দেয় সেক্ষেত্রে W/M হবে, অতি সহজ। আর যদি ভর না বলে, যদি তোমাদের আয়তন বলে দেয়, তাহলে আয়তন বললে কি হবে, একদম সুন্দর, উপরে আয়তনটা দিলাম আর নিচে তার যে মোলার আয়তন মানে কত, 22.4। তাহলে এন এর মান হয় W/M বসাতে হবে, যদি ভর দিয়ে দেয় W/M বসাবে, যদি আয়তন দিয়ে দেয় V/22.4 বসাবে, তারপরে সরাসরি অঙ্ক দেখবে চলে আসছে। তাহলে 2 নম্বরের এটাই। 3 নম্বরে কি পড়বে, 3 নম্বরের এবারে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমাদের 3টে প্রশ্ন দেবো, তার মধ্যে একটা তোমরা কনফার্ম পাবে। 1 নম্বর যে এইটা রয়েছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3, এটা সমান কি, এটাকে আমরা কি বলি, বয়েল এবং চার্লসের যে সূত্র রয়েছে তার সমন্বয়কারী সমীকরণ। এটা প্রতিষ্ঠা তোমাদের 3 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3 নম্বরে সরাসরি আসবে। আর কি রয়েছে, যে গ্যাসের গতীয় তত্ত্ব রয়েছে, যে গ্যাসের গতীয় তত্ত্ব অর্থাৎ আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। এখান থেকে একটা টপিকে কীভাবে প্রশ্ন আসে দেখো, যে আদর্শ গ্যাসগুলো আর বাস্তব গ্যাসগুলো মেন পার্থক্য কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে বাস্তব যে গ্যাসগুলো রয়েছে সেগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ কেন করে না, সেটা একটা মূল বিষয়। সেটা হলো তোমাদের দুটো দেখবে জিনিস আছে, যে আয়তনগত ত্রুটি। আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দেখি, যে গ্যাসের অণুগুলো রয়েছে তাদের আয়তন কিন্তু 0 ধরে নিই, এবং যে জায়গাটা অধিকার করে আছে সেটাই পুরো গ্যাসের আয়তনটা ধরি, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হয় না। গ্যাসের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু রয়েছে তারাও তো কিছুটা জায়গা অধিকার করে থাকে, তাই ওটা একটা ত্রুটি। আর কি, আদর্শ গ্যাসের যে আমি সমীকরণ করি ওখানে দেখি কি, যে গ্যাসের যে ইগুলো আছে, গ্যাসগুলো যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আমরা 0 ধরে এগোই, কিন্তু বাস্তব ক্ষেত্রে ওটা হয় না। যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। তাহলে এটা এই দুটো হলো মেন ত্রুটি। সেই ত্রুটি থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে, তার সাথে প্লাস একটা দিয়ে দেবে, 3 নম্বর হলো। তা 3 নম্বরে কটা হলো, এই প্রমাণটা, তারপরে সে স্বীকার্য যে দুটো ত্রুটি, সেই দুটো ত্রুটি। আর কি, গ্যাসের চাপ রয়েছে এবং গ্যাসের যে গতিবেগ রয়েছে তার উপরে যে উষ্ণতার প্রভাব, উষ্ণতা বাড়ালে কি হয়, গ্যাসের যে অণুগুলো রয়েছে তাদের গতিশক্তি বাড়বে, গতিবেগ বাড়ছে, যখনই গতিশক্তি বাড়লো তাহলে ধাক্কা খাওয়ার হারও বাড়ছে, তাহলে ধাক্কা খাওয়ার হার বাড়া মানে কি, চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওখান থেকে একটা কনসেপ্টুয়ালি 2 নম্বর দেবে, প্লাস তোমার অ্যাভোগাড্রোর কনসেপ্ট থেকে একটা 1 দেবে, তাহলে টোটাল 3 নম্বরের হয়
তোমার চাপের উপরে বা বেগের উপরে, চাপ এবং বেগের উপরে উষ্ণতার প্রভাব, আর স্বীকার্য যে দুটো রয়েছে তার স্বীকার্যের যে দুটো ত্রুটি রয়েছে সেটা, আর যে বয়েল এবং চার্চিল সূত্রের যে সমন্বয়কারী সমীকরণ রয়েছে সেটা প্রতিষ্ঠা। তাহলে আশা করছি যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে মাধ্যমিকে তোমরা সরাসরি 8 নম্বর কমন পাবে, তাই কোনোভাবে মিস করো না। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও আজকে এখানে শেষ করছি। তবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে এবং পেজটার সঙ্গে থেকো। পরবর্তীকালে এই সাজেশন জাতীয় যে ভিডিও রয়েছে, সাজেশনের যে ভিডিও রয়েছে, ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকো। সময় আর একদম নেই, তাই সময় একদম নষ্ট নয়, পুরো সময়টা যেন পড়াশোনায় যায় সেটা তোমরা মাথায় রেখো। আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।